এমপি আনার খুনে পরতে পরতে রহস্য, কসাই জিহাদকে নিয়ে লাশের সন্ধানে পুলিশ। ঢাকায় গ্রেফতার ৩ জন, 8 দিনের রিমান্ডে। চোরাচালান ভাগাভাগির দণ্ডে আনার হত্যাকাণ্ড, বলছেন স্থানীয়রা। অস্বীকার পরিবারের। ভারত ভ্রমণে আতঙ্ক বাড়বে, মত বিশ্লেষকদের। বিপুল অবৈধ সম্পদ নিয়ে বিপাকের সাবেক আইজিপি বেনজির। দীর্ঘ হচ্ছে জব্দ তালিকা, আরও অনুসন্ধানে দুদক, জানান আইনজীবী। অনুসন্ধান শেষে অনুসন্ধান রিপোর্ট যখন কমিশনের কাছে দাখিল করবে তখন কমিশন সিদ্ধান্ত নেবে অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে মামলা করা যাবে কিনা। অপরাধী যত শক্তিশালী হোক পার পাবে না, বলছে আওয়ামী লীগ। দুর্নীতিবাজ দিয়ে দেশ চালাচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত। অভিমুখ সুন্দরবন, 4 বন্দরে 1 নম্বর দূরবর্তী সংকেত। আতঙ্ক উপকূলবাসী। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন KSTN বার। সংবাদ শিরোনামগুলোর সঙ্গে রয়েছে আমি তাজিয়া জুথি। সংসদ সদস্য আনারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি। অভিযানের সঙ্গে রাখা হয়েছে আটক হওয়া কসাই জিহাদকে। ধারণা করা হচ্ছে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে আনারকে হত্যার পর তার শরীর থেকে হাড় মাংস আলাদা করেন জিহাদ। পরে তার ট্রলিতে ভরে কলকাতা ও এর আশেপাশে ফেলে দেওয়া হয়। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে জিহাদ হাওলাদার নামে একজন গ্রেপ্তারের পর তাকে আদালতে তুলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। স্থানীয় সময় বেলা 11টার দিকে উত্তর 24 পরগনার বারাসাত আদালতে তোলা হয় কসাই জিহাদকে। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সিআইডি। যে হত্যাকাণ্ড হয়েছে, যেটা পার্লামেন্টের যে মেম্বার বাংলাদেশের, ওনার যে হত্যাকাণ্ডে যেহেতু একটা আমাদের ভারতীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই কেসের সঙ্গে, সুতরাং এই মুহূর্তে এই গোপন তথ্য একমাত্র তদন্তকারী অফিসার ছাড়া কেউই বলতে পারে না। যে ঘটনা ঘটেছে 320 যেটা আছে, এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবেন। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। ভারতের পুলিশ বলছে 24 বছর বয়সী জিহাদের বাড়ি খুলনার দিগলিয়া থানার বারাকপুর গ্রামে। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন তিনি, পেশায় একজন কসাই। পশ্চিমবঙ্গের সিআইডি জানায় আনার হত্যার পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে জিহাদকে কলকাতায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেন তিনি সহ 4 জন মিলে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর নিউ টাউনের ফ্ল্যাটে পুরো শরীর থেকে মাংস আলাদা করেন কসাই জিহাদ। মাংসের কিমা করে পলিথিনে ভরা হয়, হাড়গুলোকে ছোট টুকরো করে প্যাকেট করা হয়। পরে সে প্যাকেটগুলো ওই ফ্ল্যাট থেকে ট্রলিতে করে কলকাতা ও এর আশেপাশের এলাকায় ফেলে দেওয়া হয়। এরই মধ্যে টুকরো হাড়গোড়ের সন্ধানে কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার রাতেই কলকাতার কাশীপুরের ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকায় অভিযান পরিচালনা করে সিআইডি। পুলিশ এসে কি একটা খুঁজছে, দুজনকে দড়ি বেঁধে কোমরে নামিয়ে কি একটা খুঁজছে। এখানে সব বলাকবা করছে যে বাংলাদেশের সংসদ যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আমরা গ্রামবাসী আতঙ্কে আছি। 12 মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় এ পর্যন্ত কসাই জিহাদ সহ 3 জনকে আটক করেছে ভারতের পুলিশ। এমপি আনারকে হত্যার তদন্তে ঢাকায় রয়েছে ভারতের গোয়েন্দা দলও। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেফতার হওয়া 3 জনকে 8 দিনের রিমান্ডে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি পেয়েছে গোয়েন্দা বিভাগ। রিমান্ড শুনানি শেষে আদালত তাদের রিমান্ডে পাঠাবে। দেশের আদালতে তাদের বিচার করার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ভারতের মাটিতে খুন হওয়া বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম অপহরণ মামলায় হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সৈয়দ আমানুল্লাহ ফয়সাল ভূঁইয়া ও এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী সিলিস্তি রহমানকে আদালতে তোলা হয়। গ্রেফতার হওয়া আসামিদের দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের শুনানি শুরু হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল সাংবাদিকদের জানান, আনারের মেয়ের অপহরণ মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আনারকে হত্যার বিচার বাংলাদেশেই হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আনোয়ার আজিমের মেয়ের অপহরণ একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে তিন আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। যেহেতু ঘটনার সূত্রপাত এখান থেকেই, বিচার এখানেই হবে। আসামিরা কিছু না বললেও আদালতে সেলিস্তির রহমান চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। সেলিস্তির রহমান বলেছিল যে আমাকে কেন অ্যারেস্ট করা হলো, আমি তো কিছুই জানি না। এদিকে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। রিমান্ড শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও জানান এই আইনজীবী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডের পেছনে চোরাচালানের অর্থ ভাগাভাগির দ্বন্দ্ব বলেই মনে করছেন এলাকাবাসী। এ দ্বন্দ্ব তার ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিনের সাথে। তবে আনারের মেয়ের দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না। হত্যার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করছে পরিবারের সদস্যরা। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। 14 মে ভারতীয় সময় 5:11। এভাবেই কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ফ্ল্যাট থেকে এমপি আনারুল আজিমের মরদেহের বিভিন্ন খণ্ডিত অংশ টলিব্যাগ ও পলিথিনে করে বের করে নিয়ে যান চরমপন্থী নেতা আমান ও তার সহযোগীরা। হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটে মরদেহ ছোট ছোট টুকরো করে টলিব্যাগ ও পলিথিনে করে ফেলে দেওয়া হয় কলকাতার বিভিন্ন প্রান্তে। ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার শাহিনের পূর্ব পরিকল্পনায় বান্ধবী শিলাস্তি রহমানকে দিয়ে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে গত 13 মে চরমপন্থী নেতা আমান ও তার সহযোগীরা শ্বাসরোধ করে হত্যা করে এমপি আনারকে। স্থানীয়রা বলছেন, স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগির দ্বন্দ্বেই ঘটেছে এমন নৃশংস হত্যাকাণ্ড। তারপরে শাহিন নামে ওর সাথে একটা সোনার একটা ব্যবসা ছিল, তার জন্যই কি কিনে কি বেঁধেছে তাই এমপি মেরে দিয়েছে। স্বর্ণের বার নিয়ে তার সাথে কিছু মনে হয় হয়তো দ্বিধাদ্বন্দ্ববাজের ধরে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি, এই আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। তবে এমপি আনারুল আজিমের মেয়ের দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না তার বাবার। এই হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসাই হতে পারে বলছেন তিনি। রাজনৈতিক কারণ আছে কিনা সে বিষয়ে আমি আসলে শিওর না, তবে আমি হতে পারে এরকম কিছু। কারণ আমাদের রাজনীতিতে আমাদের প্রতিপক্ষ ছিল, আমাদের গ্রুপিং। রাজনীতি মানেই তো গ্রুপিং, তাই না? এটা রাজনীতির নিয়ম, রাজনীতির সৌন্দর্য, রাজনীতি গ্রুপিং থাকবে। তো সে কারণে আমি এটাও খতিয়ে দেখতে চাই কোনো রাজনৈতিক কোনো ইস্যু আছে কিনা এর ভিতরে। আর একজন সংসদ সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। জড়িতদের শাস্তি সহ এমপি আনারের মরদেহ ফেরত চাই তারা। এমপি নিয়ে যে অন্য রাষ্ট্রে গুম করে দেশের পূর্ণ বিচার চাচ্ছে এবং ফাঁসি আমরা দাবি করছি। কালীগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা উদারত আহ্বান করব যে আমাদের মাননীয় এমপি মহোদয়ের লাশটা, অন্তত মৃতদেহটা যাতে আমাদের কাছে পৌঁছায় দেয়। ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম গত 12 মে কানের চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। 13 মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনারুল আজিম হত্যাকাণ্ডের পর সামনে এসেছে দুই দেশের নিরাপত্তা ইস্যুটি। প্রতি বছর অনেক বাংলাদেশি ভ্রমণ করতে ভারতে যায়। তারা সে দেশে কতটুকু নিরাপদ, সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। বিশ্লেষকদের মতে নিরাপত্তা নিয়ে দুদেশেরই আরও গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র ভারত। দুই দেশের সরকারেরই দাবি, অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। কিন্তু কলকাতায় নৃশংসভাবে বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হওয়ায় তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। একই সাথে ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ধরনের একটা ঘটনা যে ঘটলো সেটা কিভাবে সম্ভব হলো? কারণ এটাই হলো প্রথম। সেখানে কি ইন্টেলিজেন্সের ফেল ছিল কিনা, বা এমন একটা কাঠামোর মধ্যে হয়তো ব্যক্তি বিশেষ জড়িত হয়ে গেছে, সেটা কি কখনো নজরদারিতে আসে কিনা, এটা জানতো কিনা, যারা করেছে তাদের বার করা, এইগুলো আমার মনে হয় প্রথম প্রাথমিকই। প্রতি বছর চিকিৎসা নিতে এবং পর্যটক হিসাবে ভারত যায় 16 থেকে 17 লাখ বাংলাদেশি। এই ঘটনার পর তাদের সামনে বড় হয়ে উঠেছে নিরাপত্তার দিকটি। বিশ্লেষকদের পরামর্শ, এ নিয়ে দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। দুই দেশের যা নিরাপত্তা সংস্থা রয়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, তাদের মধ্যে আরো গভীর নিবিড়
একটা সহযোগিতা এবং যোগাযোগ থাকা দরকার। কলকাতা সহ ভারতের অন্যান্য রাজ্যে যেসব বাংলাদেশে অবস্থান করছেন, এমপি আনার হত্যার ঘটনায় তাদের মধ্যে ভীতি ছড়াতে পারে। তাই বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দেশটিকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সীমান্ত হত্যা কিংবা আমাদের দেশের অনেক নাগরিক বিভিন্ন প্রয়োজনে কলকাতা বা ইন্ডিয়ার অন্যান্য স্টেট বা জায়গাতে অবস্থান করছে, তাদের নিরাপত্তার প্রশ্নেও সেখানকার যে স্থানীয় পর্যায় থেকে কোনো নতুন করে কোনো ভাবনার প্রয়োজন আছে কিনা। যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে, তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়, তো সেটি তো নিশ্চয়ই এটি পশ্চিমবঙ্গ বলুন বা সার্বিকভাবে ভারত সরকারকেও ভাবাবে। সীমান্ত হত্যা বন্ধ সহ অন্যান্য ইস্যুতে ভারত আরও আন্তরিক হবে এমন প্রত্যাশাও জানান বিশ্লেষকরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিপুল অবৈধ সম্পদ নিয়ে বিপাকে পড়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। এরই মধ্যে তার অবৈধ সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। বাজেয়াপ্তের এ তালিকা শুধু দীর্ঘই হচ্ছে। দুদকের আইনজীবী জানিয়েছেন, সাবেক আইজিপির অবৈধ সব সম্পদ খুঁজে বের করবে দুদক। আরও জানাচ্ছেন জুবায়ের রাজিন। দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন। এসব সম্পত্তি স্থানান্তর, বিক্রি ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন তিনি। এ অবস্থায় রাষ্ট্রের ক্ষতি আশঙ্কা করে তার সব সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদক কর্মকর্তা। আদালত এরই প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধির আলোকে সাবেক আইজিপির সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়া তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ মিলেছে। 5 প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর আবেদনটি করেন। সেখানে আমাদের অনুসন্ধানকারী দলের পক্ষে যিনি পরিচালক উনিও ছিলেন এবং আদালত সব দেখে শুনে আবেদনের গুরুত্ব বিবেচনা করে মানি লন্ডারিং আইন 2012-14 ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালার সম্ভবত 18 বিধি অনুযায়ী সে জব্দের নির্দেশ দেন। এবং এই জব্দ করাকালীন সময়ে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে, ওখান থেকে কোনো টাকা ট্রান্সফার করা যাবে না, উঠানো যাবে না, জমা দেওয়া যাবে না। আর যে প্রপার্টিগুলো সিজ করা হয়েছে সেগুলো আপনার ট্রান্সফার করা যাবে না কারো কাছে। বেনজির আহমেদের সম্পদের জব্দের তালিকা বাড়ছে জানিয়ে দুদকের আইনজীবী জানান, আরো অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর পরবর্তীতে আরো অনেকগুলি কাজ আছে, আরো অনেকগুলি ব্যাংক অ্যাকাউন্ট বা ওনার অ্যাপার্টমেন্ট সেগুলি যাচাই বাছাই করা হচ্ছে। তারপরে যদি প্রয়োজন বোধ মনে করে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল, তাহলে ওনাকে জিজ্ঞাসাবাদও করতে পারে, ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে, ওনার 2 মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে পারে। সম্প্রতি সাবেক আইজিপির অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। অপরাধীকে সরকার অপরাধী হিসেবেই দেখে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপির সম্পদ বাজেয়াপ্ত ও সাবেক সেনা প্রধানের উপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্নের জবাবে আরো বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন। জুবায়ের রাজিনের আরো একটি রিপোর্ট দেখব আমরা। শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদের 2 বাহিনীর শীর্ষ পদধারীর দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন প্রসঙ্গ। ওবায়দুল কাদের বলেন, অপরাধী যতই ক্ষমতাবান হোক পার পাবে না। সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান, আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে 0 টলারেন্স। সরকারের সমালোচনা করায় মির্জা ফখরুলকে মানসিক ট্রমায় আক্রান্ত আখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে ঢিল ছুড়ে
এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় মির্জা ফখরুলের কড়া সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে বিএনপি। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, কিন্তু মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না। আর জামাতে ইসলাম ওনারা নাকি যে ইসলাম প্রতিষ্ঠা করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। আরে বেটারা, একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিজের পরোয়ানা জারিকে বাংলাদেশ সমর্থন জানায় বলেও মন্তব্য করেন তিনি। সেটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। দুঃখিত, সংবাদটাতে আরো থাকছে। 2026 সালে এসএসসি পরীক্ষা বর্তমান নিয়মে হবে না জানালেন শিক্ষামন্ত্রী। ঈদের পর শনিবার বন্ধ থাকবে কলেজ এবং মাধ্যমিক স্কুল। দুর্নীতিবাজ ও অপরাধীদের দিয়ে সরকার দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে ক্ষমতাসীনরা। আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার বিকল্প নেই বলেও দাবি তাদের। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম। বক্তারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার, আর দেশের সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে সরকারের লোকেরাই। আওয়ামী সরকারের কোনো দেশপ্রেম নেই, ওরা লুটেরা, ওরা এই দেশের সম্পদ লুট করে অন্য দেশে পাচার করছে। বন্ধুরা, হসপিটালে দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন, তাকে আজকে তিলে তিলে হত্যা করবার জন্য এই শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি। জবরদস্তি করে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে জনগণের ওপর আধিপত্যবাদী শক্তি চেপে আছে বলেও অভিযোগ করেন বক্তারা। বাংলাদেশকে ভারতের করদ রাজ্যের মতো রাষ্ট্র প্রতিষ্ঠা করে আপনি বাংলাদেশে টিকে আছেন। আপনি আজকে সাদা চামড়ার কথা বলেন। আমেরিকার যে নিষেধাজ্ঞা, আমি বলবো শুধু হাজিদের বিরুদ্ধে নয়, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দুর্নীতিবাজ ও চরিত্রহীনদের নিয়ে দেশ চালাচ্ছে সরকার, তাদের একদিন বিচার হবে। দুর্নীতিগ্রস্ত মিস্টার আজিজ এবং বেনজির আহমেদ আর দুশ্চরিত্র এবং লম্পট জাতীয় সংসদের যদি সদস্য হয়, আর সেই সরকারের সেই প্রধানমন্ত্রী যদি আপনি হন, আপনার দল হয়, তাহলে আর কি বাকি থাকতে পারে? দুর্নীতির ভয়ঙ্কর করাল গ্রাসের দেশটাকে ধ্বংস করার জন্য তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন, তাহলে হয়তো আপনি রেহাই পেলেও পেতে পারেন। এর অন্যতা হলে আপনাকে যদি আন্দোলনের মধ্যে দিয়ে পতন হয়, তাহলে পরে সেই পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন। দেশের সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা। যে সমস্যার মধ্যে বাংলাদেশ পড়েছে, তার থেকে বেরিয়ে আসার আর দ্বিতীয় কোনো পথ নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। তৃতীয় পর্বের উপজেলা নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ঘুরছেন ভোটারদের দ্বার দ্বারে। দর্শক, বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। ছোটন, প্রচারণার কি খবর আছে আপনার কাছে, আমাদের দর্শককে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। যেহেতু নির্বাচন 29শে মে, তো সেই হিসাবে বলা যায় যে 27 মে পর্যন্ত রয়েছে প্রার্থীদের প্রচারণার সর্বশেষ প্রস্তুতি। তো ভোটাররা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের মন জয় করার চেষ্টা করছেন। আমরা দেখেছি আজকে বেশ কয়েকজন প্রার্থী কিন্তু নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং তারা প্রার্থীদের মন জয় করার চেষ্টা করেছেন। বিশেষ করে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী অধ্যক্ষ, তিনিও কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের দ্বারা ঘুরেছেন, বেশ কয়েকটি সভাও করেছেন এবং নির্বাচনকে কেন্দ্র করে বলা যায় যে
এই লালমোহন উপজেলায় কিন্তু অনেকটা মানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের শক্ত অবস্থানও কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা একটু সহকারী রিটার্নিং অফিসারকে যুক্ত করব, আপনার কাছে জানতে চাইবো এখানকার নির্বাচন প্রশাসনিক যে অবস্থা, মানে শান্তিপূর্ণ পরিবেশ করার ক্ষেত্রে আপনাদের কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ। আপনারা জানেন যে আগামী 29শে মে আমাদের এখানে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। নির্বাচনের সময় আমাদের এখানে বিজিবি মোতায়েন থাকবে, আমাদের র্যাব থাকবে, এছাড়াও আমাদের প্রত্যেকটা কেন্দ্রেই আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন থাকবে এবং একই সাথে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোনো দায়িত্ব পালন করবেন। সব মিলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ আপনাকে। যদি যেমনটি শুনছিলেন যে রিটার্নিং অফিসার যেমনটি বলছিল যে নির্বাচনকে শতভাগ শান্তিপূর্ণ করার লক্ষ্যে তাদের যে প্রস্তুতি, সেই বিষয়টি সম্পর্কে তিনি জানিয়েছেন এবং এই 2টি উপজেলায় যেহেতু 3য় ধাপে নির্বাচন হচ্ছে, এখানে 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং ভোটাররা বলছিলেন যে প্রার্থীরা যতই প্রতিশ্রুতি দেখ না কেন তারা আসলে যাকে যোগ্য মনে হবে তাকে কিন্তু বাছাই করবেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে 3য় ধাপে যে 2টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে জ্যোতির কাছে। জ্যোতি, ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। দেশের সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত। উপকূলের মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তর বলছে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো সমূহ, সুন্দরবন এলাকা এবং ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির গতি প্রকৃতি পরিবর্তন হলেও বাংলাদেশে প্রভাব পড়বে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ সামান্য উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্ক ছড়িয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পটুয়াখালী উপকূলে। প্রত্যেকবারই তো ক্ষতিগ্রস্ত হয় ঝড় আসলে, কোনোবারে তারা রেহাই পায় না। এই সাইক্লোন সেন্টারে আমরা থাকি, ঝড় হলে আমাদের ভয়টাই লাগে খুব, মনে হয় যেন আমাদের ঘর বাড়ি ভেঙে যাবে। ঝড়ের কোনো পরিস্থিতি আমরা এখনো কারোর কাছে সহযোগিতা পাইনি, মাইকিং টাইকিং হয়নি আমাদের এলাকায়। এখানে ঝড় আসলে কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই। বাচ্চা কাচ্চা ছোট বাড়িতে জলের কারণে অনেক অসুবিধা হতে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছুটা উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বেড়েছে বাতাসের চাপ। স্বাভাবিক জোয়ারের চেয়ে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। খুলনার উপকূলবর্তী মানুষের মাঝেও বাড়ছে ঘূর্ণিঝড়ের আতঙ্ক। বিশাল ঘূর্ণিঝড়ে আসতেছে, আমাকে ঘর বাড়ি ভেঙে যাবে, ছাগল মাগল রয়েছে, এটা কোথায় থবো? ঘূর্ণিঝড় রেমাল আসলে তো আমাদের হয়তো পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট ভোগ করতে হবে। দ্বিতীয় কথা যে ঘর বাড়ি ভেঙে চলে যাবে। এদিকে বাগেরহাট সহ দেশের বিভিন্ন উপকূলে এখনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে বিরাজ করছে রৌদ্রোজ্জ্বল স্বাভাবিক আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপটি যেভাবে শক্তি সঞ্চার করে উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে তাতে আশঙ্কা রয়েছে এটি তীব্র ঘূর্ণিঝড় হয়ে উপকূলে আঘাত হানতে পারে। তবে এখনো গতিপথ নির্দিষ্ট করা যায়নি। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আসলে এটা একটা ঘূর্ণিঝড় তো বিভিন্ন মাত্রা, আমরা যেটা আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত এটা তীব্র ঘূর্ণিঝড় আকারে উপকূল অতিক্রম করতে পারে। এটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এটা তীব্র ঘূর্ণিঝড় আকারে উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে ক্ষয়ক্ষতির সমূহ আশঙ্কা আছে। তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রেমাল। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 89 কিলোমিটারের বেশি। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ঈদুল আজহার ছুটির পর শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে অংশ নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। 2026 সালে এসএসসি পরীক্ষা এখনকার নিয়মে হবে না জানিয়ে মন্ত্রী বলেন, নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ কমিটির চূড়ান্ত মতামত পেলে কারিকুলাম চূড়ান্ত হবে। পূর্ণাঙ্গ প্রক্রিয়াটা চূড়ান্ত হবে তখন আমরা প্রকাশ করব। এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। তবে একটা সামষ্টিক মূল্যায়নের যে বিষয়টা আছে এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের যে বিষয়টা আছে সেগুলোর মধ্যে একটা সমন্বয়, একটা
ভারসাম্য রাখা হয়েছে, যেহেতু আমাদের সেটা আবার মাদ্রাসা যেই শিক্ষা তার সাথে সমন্বয় করতে হবে, তাই এই বিষয়ে এই মুহূর্তে বলাটা খুবই কঠিন বা বলাটা সমীচীন হবে না, কারণ সেটা সুনির্দিষ্ট হওয়ার পরেই আমরা সেই বিষয়টা জনসমক্ষে সেটা প্রকাশ করব। সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আলহাজ মকবুল হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউশনে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। বলেন, আলহাজ মকবুল একাধারে শিল্পপতি, আইনজীবী ও রাজনীতিক ছিলেন। তিনি দেশ এবং দেশের মানুষের জন্যই কাজ করে গেছেন। আমরা হাজী মকবুল সাহেবের মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা শপথ নিতে চাই, আমরা মকবুল ভাইয়ের মতো একজন তেজদীপ্ত মানুষ হিসাবে আমরা এগিয়ে যাব বঙ্গবন্ধুর আদর্শের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শ এবং স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। দেখছেন সংবাদ রাত।